আজকে শুরুতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, কারণ আমাদের দৈনন্দিনটা সাংঘাতিকভাবে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা বিবিধ নেগেটিভ খবরের কারণে একেবারে বিমর্ষ থাকি। আমাদের খুশি আনন্দের কোনো জায়গা নেই, সারাক্ষণ একটা আতঙ্ক। তো আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখেন মনোযোগ দিয়ে। আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে। দেহ ত্যাগ করলো পদত্যাগ করবে না, এটা আমি সোজা সাপটা কথা বলি। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। মানুষের সে বলে আমার কোনো ধারণাও নাই, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্তিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি? জনগণের থেকে জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। তো এটা হচ্ছে কি বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়ের একটা ভাষ্য। তিনি একদম নিশ্চিত যে ডক্টর ইউনূস, যিনি বলছেন যে তিনি পদত্যাগ করবেন, তারপরে উনি পদত্যাগ করবেন কি করবেন না এ নিয়ে নানা নাটক মঞ্চস্থ করেছেন। তো গয়েশ্বর রায়ের একদম দৃঢ় বিশ্বাস যে ইউনূস কখনোই পদত্যাগ করবে না। তো আমরা নানা রকমের মার্চ ফর ইউনূস, ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি নানা জিনিসপত্র দেখছি। তো ইতিমধ্যে দেখেন তারা নিজেরা কিন্তু ডক্টর ইউনূসের দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার দাবি থেকে সরে এলো মার্চ ফর ইউনূস। আমি এটা আপনাকে কেন দেখাচ্ছি যে এগুলা এক ধরনের, কি বলবো, আহ, মানে ফোকাস সরিয়ে রাখার এক ধরনের কাজ তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। তারা ফারুকের স্ক্রিপ্টে হোক বা ডাস্টবিন শফিকের স্ক্রিপ্টে হোক, নানা ধরনের নাটক আপনারা আমার জন্য রচনা করছে। এর মধ্যে কিন্তু আমাদের একজন উপদেষ্টা, আমাদের সংস্কৃতি উপদেষ্টা, যাকে আপনারা সবাই চিনেন জানেন, এবং তার বিভিন্ন আহ, ভূয়সী কাজের প্রশংসা করছেন আর কি আপনারা, আমরা নিজেরাও প্রশংসা করছি। তো তাকে নিয়ে ছেলে মেয়েরা একটা মিম বানিয়েছে, দেখেন উনি। তো এই সংস্কৃতি মনা যে সান্ডা বা সংস্কৃতি উপদেষ্টা, উনি কি করেছেন, উনি একটা সংবাদ সম্মেলন ডেকেছিলেন। হ্যাঁ, এখন এই সংবাদ সম্মেলন ডাকার পরে কি হলো? সংবাদ সম্মেলন ডাকার পরে দেখেন তার সংবাদ সম্মেলনটা হতে পারে নাই। কেন হতে পারে নাই? সাংবাদিক সংকট। ফারুকের সংবাদ সম্মেলন দেখা যাচ্ছে যে স্থগিত করে ফেলতে হয়েছে। ১.৫ ঘন্টা বসেছিল, কারণ কেউ আসেনি, মাত্র ৫ জন সাংবাদিক এসেছিল। জনগণ অবশ্য জানতে চাচ্ছে যে এই ৫ জন যারা এসেছিল তারা কারা, তারা কি মঙ্গল গ্রহ থেকে আসা কিনা। আমি আপনাদেরকে এটা কেন বলছি, দেখেন, মানুষ যখন সহ্যের শেষ সীমায় পৌঁছে যায় তার কিন্তু প্রতিবাদের নানা ধরনের প্রক্রিয়া থাকে। এই সাংবাদিকদেরকে তিনি এমন অপমান করেছেন, চাকরি খেয়ে ফেলেছেন তাদের একটা দুইটা প্রশ্নের জন্য, যে সেই সাংবাদিকরা কিন্তু তাদের নীরব একটা প্রতিবাদ এভাবে তারা দেখিয়ে দিয়েছেন। এই তো গেল আমাদের, কি বলবো, এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয় না। খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে হচ্ছে, দেশে নীরবে যে জিনিসটা হচ্ছে এবং আমরা যেটা অ্যাড্রেস করছি না, সেটা হচ্ছে, দেখেন, সরকার শিল্পে গ্যাস দিতে পারছে না, অথচ ধমক দিচ্ছে শ্রমিকদের বেতন দিতে না পারলে মালিককে জেলে যেতে হবে। এটা হতে পারে না। বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ এই কথাটা বলেছেন। শুধু উনিই বলেননি, কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে এই যে দেখেন শওকত আজিজ রাসেল, তিনি সভাপতি বিটিএমএ, তিনি বলছেন যে গ্যাস সংকটে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, চলতি মূলধন সংকুচিত হয়েছে, আগামী ঈদে কারখানাগুলো বেতন ভাতা দিতে পারবে কিনা সে লক্ষণ দেখা যাচ্ছে না। সামগ্রিকভাবে এই হচ্ছে শিল্পের অবস্থা, যেখানে তারা প্রতিনিয়ত বলছে তাদের ভীষণ বিনিয়োগ চলে আসছে, উনি আন্তর্জাতিক জায়গার বড় এক ধরনের খেলোয়াড়, তারপর ওনার ওই যে স্কাই ডাইভিং এর একটা ছেলে নিয়ে আসছে, যে কি জানি সব উদ্যোক্তাদের একটা মিলন মেলা করে টোরে সর্বনাশ করে ফেলছে। কিন্তু এই হচ্ছে অবস্থা, দেশে যেসব কারখানা কলকারখানা আছে সেগুলোতে গ্যাস দেওয়া যাচ্ছে না। এবং আমি এমনও খবর পেয়েছি বিভিন্ন কারখানায় ডিজেল দিয়ে তাদের উৎপাদন চালানোর কারণে তাদের অ্যাকচুয়ালি তারা লস করছে। কিন্তু এই যে গ্যাস দিতে পারছে না,
শ্রমিকদের বেতন দেওয়া যাবে না, অনেক শ্রমিক বেকার হয়ে গিয়েছে। এগুলো নিয়ে আপনারা কোনো কথাই পর্যন্ত বলতে শুনেছেন? আমাদের এই যে আহ, মানে 000 ইয়ে ইয়ে করে ফেলবে, 000, ওনার কাছ থেকে কোনো কথা শুনেছেন, কোনো একটা বক্তব্য যে না শ্রমিকরা তোমরা এটা করো বা ওইটা করো, বা মালিক পক্ষ আপনারা একটু ধৈর্য ধরেন, আমি গ্যাসের সুব্যবস্থা করব? গত 10 মাসে এই ধরনের, 11 মাসে বা এই 9 মাসে কোনো ধরনের আওয়াজ শুনতে পেয়েছেন? তার কি দেশের কোনো একটা বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে? তার মাথা ব্যথা হচ্ছে গিয়ে কিভাবে সে গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিবে, গ্রামীণের নামে ম্যান পাওয়ারের লাইসেন্স নিবে, কিভাবে তার কর্মকূপ করাবে, কিভাবে সে রাষ্ট্রীয় টাকায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, এবং তার 14 গোষ্ঠী যারা আছে গ্রামীণের তাদেরকে সে চাকরিতে দিবে, নিয়ে আসবে, সরকারি বিভিন্ন পর্যায়ে তাদেরকে পুনর্বাসিত করবে। অপদার্থ, অক্ষম, অযোগ্য লোকজনকে সে কিভাবে বিভিন্ন জায়গায় পদপদবিতে বসাবে এবং কিশোর গ্যাংদেরকে কিভাবে টাকা খাওয়াবে, এটা নিয়ে হচ্ছে গিয়ে সে যারপরনায় চিন্তিত আছে। আমাদের শিল্প কারখানাগুলো এর মধ্যে গ্যাস পাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই। আমি আপনাদেরকে খুব প্রলম্বিত জিনিসপত্র দেখাতে চাই না বা বলতে চাই না, মানুষ মনোযোগ ধরে রাখতে পারে না। ব্যাংকের অবস্থা দেখেন, হ্যাঁ, ব্যাংকের অবস্থা দেখেন, কে বলছে এটা দেখেন। কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছিলেন আহসান এইচ মনসুর। উনি এসে এ ধরনের একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছিলেন। তো তার এই বক্তব্যে কি হয়েছে, মানুষজন, গ্রাহকরা সাধারণভাবে, আরে ভাই আমি অমুক ব্যাংকে টাকা রেখেছি, XYZ ব্যাংকে, ব্যাংকের অবস্থা শুনছি খারাপ, তাহলে কি ওই ব্যাংকগুলো আর আমার টাকা ফেরত দিতে হবে? যার যেমন আমানত ছিল সে সেরকম তুলে নিয়ে গেছে, এবং সেটা কিন্তু লাখো গ্রাহক, এক লাখো উপরে গ্রাহক এই টাকা উঠায় নিয়ে গেছে। ফলে সংকটে আরো তীব্র হয়। গভর্নর 8 মাস আগের এই বক্তব্যের জের টানছে দুর্বল ব্যাংকগুলো। উনি ওনার মহান বক্তব্য বুঝে না বুঝে বক্তব্য দেয়, দফায় দফায় টাকা চেপে সহায়তা দেওয়ার পরও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ডজন খানেক ব্যাংক। ওনার কি, ওনার তো কোনো সমস্যা হচ্ছে না, ওনার থাকা খাওয়া ঘুম বেতন কোনো কিছু কি সমস্যা হচ্ছে? এই যে ডজন খানেক ব্যাংক, তারা দফায় দফায় টাকা চেপে সহায়তা পাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পারছে না, এগুলোর কনসিকুয়েন্স কে ভোগ করবে? আমানতকারীরা, যারা চাকরি করে তারা। মনসুর সাহেবের কি কিছু হবে? ওনার মেয়ে তো বিদেশে প্রপার্টি কিনে বসে রয়েছে, তাই না? তো এগুলা দিয়ে কিন্তু আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের সংবিধানটা বাতিল করে দিতে পারি, আমরা কিভাবে মিয়ানমারকে সাহায্য করব। আমরা নিজেরা কিন্তু আমাদের ইয়ে বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের কি হবে এ নিয়ে কিন্তু কারো আলাপ নাই। রাখাইনে কি হবে সেটা নিয়ে আমাদের খুব চোখের পানি মুখের পানি পড়ে যাচ্ছে, রাখাইনে কি হবে, ঠিক আছে? তারপরে সেন্ট মার্টিনের কোনো খবর আমাদেরকে আসতে দেয় না। হ্যাঁ, সেন্ট মার্টিনে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানতে পারি না। সেন্ট মার্টিন কি আদৌ আমাদের আছে কিনা? আমাদের গ্যাস দিতে পারি না, চাকরি দিতে পারতেছি না, ব্যাংকের এই অবস্থা, কিন্তু আমাদের যেটা প্রতিষ্ঠিত জিনিস আছে সেটা আরেকজনকে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি আমাদের বন্দর দিয়ে দিতে হবে। এই হচ্ছে কি আমাদের অবস্থা। এর মধ্যে কিন্তু আমাদের ঢাকা শহর আগে মসজিদের শহর বলা হতো, এখন ঢাকা শহর হয়ে গেছে বিক্ষোভের শহরে। কেন বলছি? দেখেন, এই যে দেখেন, দপ্তর ছেড়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় বিক্ষোভ করছেন। বিক্ষোভ করবে না কেন? তাদের জন্য যে ধরনের নিয়ম নীতি তৈরি করছে সেটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বিক্ষোভ না, তাদের সবকিছু বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের। তাদের যদি নিজেদের বাঁচতে হয় তাহলে তাদের সবকিছু বন্ধ করে দিতে হবে। আপনারা পত্রিকা সার্চ করলেই পাবেন, এজন্য আমি আপনাদেরকে আর বিরক্ত করছি না। এটা হচ্ছে গিয়ে সচিবালয়ের কর্মচারীরা কি করবে, বিক্ষোভ করবে। হুম, আমি কেন বলছি যে এটা একটা বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে এবং মানুষের চলাচল ঢাকা শহরে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কখন কোথায় কে এসে দাঁড়াবে, ইউ নেভার নো। এখন দেখেন, আমি আরেকটা দেখাচ্ছি। সোমবার থেকে পূর্ণ দিবস, আজকে তো মনে হয় বাংলাদেশের সোমবার হয়ে গেছে, আমার এখানে রবিবার রাত। সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকেরা। আনন্দ না, মজা না? এরকমই মজা কিন্তু ইউনূস সরকারের তত্ত্বাবধানে আমাদের চলছে। আমাকে অনেকে প্রশ্ন করেন, ইউনূস কি থাকবে, ওয়াকার কি কিছু করবে? ভাই, আমিও যেরকম জানি না আপনারাও সেরকম জানেন না, আপনারাও জানেন না আমিও জানি না। ইউনূস থাকা না থাকা, আমার দেশ তো শেষ হয়ে যাচ্ছে, আমার দেশ হয়ে যাচ্ছে গিয়ে শেষ, বুঝছেন না? আমার এই দেশটাকে আর
আমরা ফিরে পাবো কিনা, আমরা এই অর্থনীতির যে ভঙ্গুর দশা তৈরি করছে 9 মাসে, এটা তো একটা মানে কি বলবো, 9 মাসে যে একটা দেশকে এরকম ধ্বংস করা যায়, সে মনে হয় এই বিষয়ে একটা পুরস্কার পেতে পারে। তো সে এই 9-10 মাসে কি প্রসব করছে এটা নিয়েও ছেলেমেয়েরা একটা মিম বানিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমাদের দিন তো খুব কষ্টে যায় নানা রকমের দুশ্চিন্তায়। দেখেন, সত্যিকারের ঘোড়ার ডিম ইউনুস কাকার ইন্টারিম। আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সত্যিকারের ঘোড়ার ডিম ইউনুস কাকার ইন্টারিম। যে আপনাদের কি কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে মন্তব্যের ঘরে জানাতে পারেন। আর আপনাদের যদি সুযোগ সুবিধা হয়, যদি মনে হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমি এটা কখনো বলি না, এটা নাকি বলা নিয়ম, বলতে হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এরকম মজার মজার খবর নিয়ে আবার আসতে চাই আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, দেশকে ভালোবাসেন এবং দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে এগুলা রুখে দেন। আপনি রুখে না দিলে আপনার আগামী প্রজন্ম এটার জন্য ভুগবে। ধন্যবাদ সবাইকে।